ব্যবসায়ীদের চাপের মুখে আবারও খেলাপি ঋণ পুনঃতফসিলে বিশেষ সুবিধা, রাজনৈতিক প্রভাব মুক্ত থাকার পরামর্শ বিশ্লেষকদের। আর্থিক খাতের উন্নয়নে দাতা সংস্থাগুলোর ভালো সাড়া মিলছে, জানালেন অর্থ উপদেষ্টা। খেলাপি ঋণ নিয়ন্ত্রণে সতর্ক থাকার আহ্বান গভর্নরের। বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতায় আওয়ামী লীগকে দুষলেন প্রেস সচিব। খাদ্য উৎপাদন নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ। রাজনৈতিক অস্থিরতা, ঋণের উচ্চ সুদ ও মূল্যস্ফীতিতে কমছে পুঁজিবাজারের বেশিরভাগ কোম্পানির আয়, মুনাফা কমেছে 24%। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। ব্যবসায়ীদের চাপের মুখে আবারও খেলাপি গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ঋণ পুনঃতফসিলের পাশাপাশি সুদ মওকুফ ও ঋণের মেয়াদ বাড়ানোর সুবিধা পাবেন তারা। এজন্য একটি কমিটিও গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। তবে এবার ঢালাওভাবে নয়, কেবল প্রকৃত ক্ষতিগ্রস্তরাই পাবেন এই সুযোগ। বিশ্লেষকদের মতে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে এই সুবিধা দেয়া গেলে ভালো ফল পাওয়া যাবে। রাজনৈতিক পট পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক শিল্প কারখানা, ব্যাহত হয়েছে উৎপাদন ও কর্মসংস্থান। এছাড়া বন্যা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণেও ক্ষতির মুখে পড়েছেন অনেকে। আবার বিগত সরকারের রোষানলে পড়ে ব্যবসা চালাতে না পেরে খেলাপি হয়েছেন অনেক উদ্যোক্তা। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের দাবির মুখে ঋণ পুনঃতফসিলে আবারও বিশেষ সুবিধা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে ডাউন পেমেন্টের শর্ত শিথিল, সুদ মওকুফ ও ঋণের মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে। এই প্রক্রিয়াটি স্বচ্ছভাবে করতে বিভিন্ন খাতের প্রতিনিধিদের সমন্বয়ে 5 সদস্যের যাচাই বাছাই কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। 20 কোটি টাকার বেশি ঋণে এই প্রস্তাব কমিটি বিবেচনা করবে। সুপারিশ কমিটি তখন এগুলো পর্যালোচনা করবে। তবে এই পর্যালোচনার ক্ষেত্রে এই যে সমস্ত ঋণগুলো নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে শ্রেণীকৃত হয়েছে, শুধুমাত্র সেই কেসগুলো দেখবে। এখানে কোনো ইচ্ছাকৃত খেলাপি এই পর্যালোচনার মধ্যে আসবে না। বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংকার ও বিশ্লেষকরা। যদিও আগে দেয়া বিশেষ সুবিধার অভিজ্ঞতা ভালো নয় বলেও জানান তারা। ব্যাংকার যদি তার জেনুইননেস দেখে করে সেন্ট্রাল ব্যাংকে পাঠায়, বা সেন্ট্রাল ব্যাংকের যদি কমিটি যদি কোনো কিছু প্রভাবিত না হয়ে যেতে হয়, তাহলে আমার কাছে মনে হয় এটা ওগুলোর চেয়ে ডিফারেন্ট। ইচ্ছাকৃত যদি ঋণ খেলাপি হয়, ওর জন্য এই পদক্ষেপ নিয়ে কী হবে, না নিয়ে কী হবে, তাই না? সে তো টাকা পয়সা মারিয়ে দিছে এটা থেকে আপনার বের হয়ে যাওয়ার জন্য, তাই না, বা টাকাগুলো মারার জন্য। সুতরাং এটাকে আমার মনে ভাগ করতে হবে প্রথমে, এবং এটা একটু খুব দুরূহ কাজ হবে। এরই মধ্যে যেসব বড় ঋণ খেলাপি হয়েছে, পুনঃতফসিলের পরও কেন আদায় হচ্ছে না তার কারণ পর্যালোচনা করবে কমিটি। এছাড়া বিগত সরকারের সময় জারি করা সুদ মওকুফ, ঋণ পুনঃতফসিল, পুনর্গঠন, অবলোপন নীতিমালা পর্যালোচনা করে তারা প্রতিবেদন দেবে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর্থিক খাতের উন্নয়নে দাতা সংস্থাগুলো থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। রোববার রাজধানীতে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় খেলাপি ঋণ নিয়ন্ত্রণে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে দেশের ব্যাংক খাতে ঋণের 17%ই খেলাপি। তবে ব্যাংক খাতে দুর্নীতি, অনিয়ম ও নামে বেনামে ঋণের পরিমাণ বাড়ায় সামনের প্রান্তিকে ঋণ খেলাপির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলনে ব্যাংকাররা বলেন, সরকারের বিশেষায়িত কর্মসংস্থান ব্যাংক নামমাত্র সুদে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ দিচ্ছে। এনজিওর আদলে কাজ করা এই প্রতিষ্ঠানে খেলাপি ঋণও 4% কম। এ সময় খেলাপি ঋণ নিয়ন্ত্রণে ঋণ দেওয়ার ক্ষেত্রে সবকিছু যাচাই বাছাইয়ের তাগিদ দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ঝুঁকি কমাতে ডিজিটালাইজেশনও জোর দেওয়ার পরামর্শ দেন তিনি। ডিজিটাইজেশন ছাড়া এফেক্টিভলি লোন দেওয়া এবং এফেক্টিভলি রিসোর্স মোবিলাইজ করা উইদাউট দ্য ট্যাব সম্ভব না। এটা একটা ফিজিক্যালি যে ওটা করলে পরে ওটা 14% 12% তারা করতে পারে না। এই ডিজিটাইজেশনটা আপনাদেরও একটা বিরাট একটা পাথেয় হবে। কর্মসংস্থান ব্যাংকে এখনই প্রচলিত ব্যাংকিংয়ে না যাওয়ার পরামর্শ অর্থ উপদেষ্টার। বলেন, এ ব্যাংকের উন্নয়নে প্রয়োজনে তহবিলের যোগান দেওয়া হবে। একটা নিয়ে আমরা কিন্তু দাতা সংস্থা থেকে মোটামুটি কিন্তু ভালো সাড়া পাচ্ছি। যেমন আমরা তাদের কথাবার্তা বলছি,
বিভিন্ন অর্থায়নের জন্য। অতএব সেইটা আপনারা কিছু আমরা চেষ্টা করব সব দেশ সার্বিকভাবে কর্মসংস্থান ব্যাংকের সহযোগিতা করতে। আপনাদের সাফল্য কামনা করছি। উপদেষ্টা আরও বলেন, আর্থিক খাতকে চরম বিপর্যস্ত অবস্থায় রেখে গেছে পতিত সরকার। সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিগত আওয়ামী লীগ সরকার দেশবাসীকে মিথ্যা তথ্য দিয়েছিল। বছরের পর বছর খাদ্য উৎপাদন বৃদ্ধির কথা বলা হলেও বাস্তবতা ভিন্ন। এ কারণেই অন্তর্বর্তী সরকার বাজার নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার প্রেস ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, খাদ্য নিরাপত্তাহীনতা সৃষ্টির জন্য দায়ী শেখ হাসিনা সরকার। নিত্যপণ্যের বাজার নিয়ে অনেকদিন ধরে অস্বস্তি রয়েছে ভোক্তাদের। প্রতিনিয়ত বাড়ছে কোনো না কোনো পণ্যের দাম। আবার বাজার থেকে ভোজ্য তেলের মতোর পণ্য উধাও হয়ে যাওয়ার ঘটনাও ঘটছে। সরকারি হিসাবে গত এক মাসে বাজারে চালের দাম বেড়েছে প্রায় 6%। বড় লোক টাকার বস্তা আছে, তারা ভাঙাইতেছে খাইতেছে, আর আমরা তো দিন এনে দিন খাইতেছি। এনে 1 কেজি চাল কিনতে গেলে এই যে রাস্তায় ফুটপাতে উড়াই দিছে। ইনকাম তো আর বাড়ে নাই, ইনকাম তো আর ইনকামের থেকে বাজারের দাম বেশি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনপ্রত্যাশা থাকলেও কেন বাজার নিয়ন্ত্রণে আসছে না? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান, শেখ হাসিনা সরকারের মিথ্যা উৎপাদন তথ্য খাদ্যের দাম বাড়াতে ভূমিকা রেখেছিল। গত বছর অতিরিক্ত চাল উৎপাদনের দাবি করা সত্ত্বেও 1.25 কোটি টন চাল আমদানি করা হয়েছিল। আলুর ক্ষেত্রেও সঠিক তথ্য দেয়নি বিগত সরকার। আমরা এমন জায়গায় আছি যে আমাদের এই গভর্নমেন্ট এসে হিমশিম খাচ্ছে যে আসলে আমাদের প্রকৃত তথ্যটা কি। আপনি একটা চুরির ইকোনমিক্স তৈরি করলেন, সব কিছু চুরি। আপনি তো একটা লোক পকেটে আপনি টাকা পয়সা চুরি করছেন একটা জিনিস, আপনি তথ্য চুরি করেছেন। অর্থনৈতিক তথ্যের যথার্থতা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের উদ্যোগ নিয়েছে বলেও জানান প্রেস সচিব। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক অস্থিরতা, ব্যাংকের উচ্চ সুদ ও মূল্যস্ফীতির প্রভাবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশিরভাগ কোম্পানির আয় কমেছে। গেল বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরে কোম্পানিগুলোর গড় মুনাফা কমেছে 24%। বেসরকারি এক গবেষণায় উঠে এসেছে এ সময়ে সবচেয়ে বেশি ঋণগ্রস্ত কাগজ ও মুদ্রণ এবং সিরামিক খাত। তবে সংস্কার কার্যক্রম বাস্তবায়িত হলে গতি ফিরবে পুঁজিবাজারে, বলছেন অর্থনীতিবিদরা। ব্যাংক ঋণের উচ্চ সুদের হার, উৎপাদনশীল খাতে কাঁচামালের দাম বৃদ্ধি এবং বছরের মাঝামাঝি সময় থেকে রাজনৈতিক অস্থিরতায় বৃদ্ধি পায় ব্যবসায়িক কার্যক্রমের খরচ। এর প্রভাবে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আয় কমেছে। ব্রোকারেজ হাউস শান্তা সিকিউরিটিজের প্রতিবেদন বলছে, এই সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাগজ ও মুদ্রণ এবং সিরামিক খাত। 2024 সালে 3 প্রান্তিকে এসব খাতে মুনাফা কমেছে 149% বেশি। বছরের মাঝামাঝি সময়ে শ্রমিক অসন্তোষ, ক্রয়াদেশ কমে যাওয়া এবং উচ্চ সুদহারের প্রভাবে টেক্সটাইল খাতে 70% বেশি মুনাফা কমেছে। একইভাবে বিদ্যুৎ জ্বালানি খাতে মুনাফা হ্রাস পেয়েছে 62%। ব্যাংকিং খাতে 16% আয় কমলেও ভিন্ন চিত্র দেখা যায় বিমা খাতে, যেখানে আয় হয়েছে 1% কম। বিনিয়োগের অবস্থা ব্যক্তি খাতের এবং উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকের ঋণের সুদের হার বাড়ানো, এই সবটার একটা প্রতিফলন। তবে এই সংস্কারগুলি হয়তো একটা সুস্থ, প্রতিযোগিতা সম্পন্ন, একটা সুশাসিত পুঁজিবাজার আমাদেরকে দিতে পারবেন। বিশ্লেষকরা বলছেন, সার্বিক বিনিয়োগ পরিস্থিতি স্থিতিশীল হলে গতি ফিরবে পুঁজিবাজারে। লোকাল ইন্ডাস্ট্রি ইম্পোর্টের অভাবে অথবা গ্যাসের অভাবে লোকাল বন্ধ হয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী ভেঙে পড়েছিল। প্রাইভেট সেক্টর বিনিয়োগ বাড়ার জন্য যা কিছু করা দরকার সেটা করতে হবে, তাহলে অটোমেটিক্যালি পুঁজিবাজারের উন্নয়ন হবে। প্রতিবেদন বলছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সরকারের রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ এবং ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় রাখাই হবে 2025 সালের প্রধান চ্যালেঞ্জ। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান সহ 2 জনের বিরুদ্ধে। মামলার আরেক আসামি গাজী সাগির হোসেন সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন। এর আগে গত 15 ডিসেম্বর সাকিব সহ 4 জনকে আসামি করে মামলাটি করা হয়। পরে 18 ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন আদালত তাদের বিরুদ্ধে সমন জারি করে। সাকিব ছাড়া মামলার অন্য আসামিরা ছিলেন
সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহগীর হোসাইন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম। এর মধ্যে আসামি ইমদাদুল হক ও মালাইকা বেগম আদালতে হাজিরা দেন। অপর আসামিরা আজ হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হল স্মার্ট বাংলা ক্যারাওকে মিউজিক কন্টেস্ট 2024-এর গ্র্যান্ড ফিনালে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট ইলেকট্রনিক্স সনি স্মার্টের কার্যালয়ে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় সারা দেশের 1700 প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করা 25 জন শিল্পী সঙ্গীত পরিবেশন করেন। এরপর সন্ধ্যায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতার প্রথম স্থান জয়ীকে নগদ 50,000 টাকা দেওয়া হয়, আর ফার্স্ট রানার আপকে 30,000 টাকা এবং সেকেন্ড রানার আপকে নগদ 20,000 টাকা দেওয়া হয়। অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী ও পরিচালক কিশোর দাস, সাজিয়া সুলতানা পুতুল এবং ইসফাতারা রনি। এ সময় আরও উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের মহাব্যবস্থাপক সারোয়ার জাহান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি সেখানে। নিজের মনের ভেতরে এইরকম একটা ইচ্ছা থাকা উচিত যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে নিজেকে মানুষের কাছে গ্রহণযোগ্য করেছিলেন, যেভাবে মানুষের স্নেহ ভালোবাসা পেয়েছিলেন, সেই রকম কিছু একটা আমরা একজন রাজনৈতিক কর্মী হিসেবে, তার দলের রাজনৈতিক কর্মী হিসেবে আমরা আমাদের যার যার অবস্থান থেকে তার সর্বোচ্চটা যাতে আমরা পেতে পারি, এরকম একটি দৃঢ় সংকল্প আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে নেওয়া উচিত। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সম্মানিত আলোচকবৃন্দ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। সকল কিছু যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, ওনার সন্তান হিসাবে এবং ওনার দলের একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার ক্ষেত্রে আমি সেই রকমই চাই। আমার দৃঢ় বিশ্বাস আমার সামনে উপস্থিত আপনার প্রতিটি মানুষ, আমি যেই কথাগুলো তুলে ধরেছি আপনাদের কাছে, এখন হয়তো একজন মানুষ হিসাবে আপনি কেন চাইবেন না যে আপনি এমন কিছু রেখে যান যা আপনি চলে যাবার পরেও সেটি ক্যারি করবে, অর্থাৎ মানুষের সেই সমর্থন, মানুষের সেই শ্রদ্ধা, মানুষের সেই সম্মান আপনার প্রতি। সহকর্মীবৃন্দ, মেজর হাফিজ সাহেব ওনার বক্তব্যে একটি কথা বলেছেন। উনি দুদিন আগে যখন এলাকায় গিয়েছেন, উনি কিছু মানুষকে দেখেছেন ওনার সামনে, উনি খুব অবাক হয়েছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, এইরকম মানুষগুলো 5 তারিখের পর থেকে আস্তে আস্তে ভিড় করা শুরু করেছে। এরকম এখানে আরেকজন বক্তা বলেছেন যে এই ঘরে যারা উপস্থিত আছেন, খুব সম্ভব মঈন খান সাহেব বলেছেন ওনার বক্তব্যে, যে এই ঘরে যারা আপনারা উপস্থিত আছেন, আমাদের দেশনেত্রী থেকে শুরু করে আমাদের গ্রামের প্রতি শেষ কর্মীটি পর্যন্ত প্রত্যেকটি মানুষ বিগত 15 বছরে 16 বছরে, আমরা 111 থেকে ধরলে আরো লম্বা সময়, আরো 2 বছর সময়, কিভাবে আপনারা অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। বাংলাদেশের পত্র পত্রিকাগুলো, যেই পত্র পত্রিকাগুলো সহজে আমরা বলতাম, কথার ছলে আমরা বলতাম বিএনপির ভালো নিউজ করে না, সেই পত্র পত্রিকাগুলো লিখেছে তারা যে কিভাবে আমাদের নেতাকর্মীরা হাতকড়া পরা অবস্থায় জেলের ভিতরে মারা গিয়েছে, কিভাবে আমাদের নেতাকর্মীরা হাতকড়া পরা অবস্থায় হাসপাতালের বারান্দায় শুয়ে আছে। প্রিয় সহকর্মীবৃন্দ, এই ঘটনাগুলো, এই দৃশ্যগুলো নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। আপনারা যদি ভুলে না গিয়ে থাকেন প্রিয় সহকর্মীবৃন্দ, তাহলে আপনাদের প্রত্যেকের মনে আজকে একটি প্রশ্ন বা জিজ্ঞাসা আসা উচিত যে কেন আমরা ওই যে হাফিজ সাহেবের যাদেরকে দেখেছেন, কেন এই মানুষগুলোকে আমরা আমাদের আশেপাশে ভিড় করতে দেব? কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি এখনো যে মানুষের ভালোবাসা, শ্রদ্ধা আছে, সেটিকে ধরে রাখার দায়িত্ব আমাদের।
ওনার যেই পরিকল্পনা, যেই আশা, যেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা আলোচনা করেছি, ওনার যেই সফলতাগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, যা দেশ এবং দেশের মানুষকে উপকৃত করেছে, সেগুলোকে যদি আমাদের কন্টিনিউ করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে যেমন সতর্ক হতে হবে, আমাদের প্রত্যেকটি নেতাকর্মীদেরকে যেরকম সতর্ক হতে হবে, সচেতন হতে হবে, একসাথে একইভাবে যেটি মহাসচিব সাহেব ওনার বক্তব্যে বলেছেন যে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। দেখুন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যতগুলো কম বেশি ভিডিও আছে, তখন তো আর ভিডিও ক্যামেরা ছিল না, প্রজেক্টর ছিল, অনেক নষ্ট হয়ে গেছে। বিশেষ করে আমরা যেটা জানি বিগত সরকারের সময় অনেক এরকম ডকুমেন্ট যেগুলো সরকারি জিম্মায় ছিল নষ্ট করে ফেলা হয়েছে। তারপরেও যতটুকু আমরা দেখি এখন, দেখবেন প্রত্যেকটি ভিডিওতে মানে 100টি যদি থাকে তার মধ্যে শতকরা 80টি ভিডিও, 70 থেকে 80টি ভিডিওতে দেখবেন উনি কিন্তু গণমানুষের কাছে হয় গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, অথবা খাল কাটছেন, অথবা গ্রামের কোনো একটি গৃহস্থের সাথে, কৃষকের সাথে কথা বলছেন, অর্থাৎ মানুষের মধ্যেখানে আছেন, অথবা স্কুলের শিশুদের সাথে কথা বলছেন, অথবা শিক্ষকদের সাথে, অর্থাৎ সোজা কথা উনি মানুষের কাছে আছেন। তো আমরা তো ওনারই নেতা কর্মী, আমরা তো ওনারই ফলোয়ার, তাহলে কেন আমরা এই কাজটি করতে পারবো? জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবারে জানাবো বিশ্বের প্রধান প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের দর বিনিময় হয়েছে 122 টাকায়, যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হয়েছে 152 টাকা 94 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।